হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ সুদীপ ব্রহ্ম। আমি ইউটিউবে একটা চ্যানেল চালু করেছি সেটা হচ্ছে বিভিন্ন ধরনের আইনের যে বিষয়গুলো এগুলোকে ডিসকাস করবার জন্য। ফার্স্ট অফ অল আজকে আমি ডিসকাস করতে চলেছি ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872। এটা ভারতবর্ষে অ্যাপ্লিকেবল কত তারিখে হয়েছিল? 1 সেপ্টেম্বর 1872-তে এটা ভারতবর্ষে অ্যাপ্লিকেবল হয়েছিল। আর এই একটা ইন্সপায়ার্ড কোথা থেকে হয়েছে? ব্রিটিশ কন্ট্রাক্ট অ্যাক্ট থেকে। দিস অ্যাক্ট ওয়াজ অরিজিনালি ইন্সপায়ার্ড ফ্রম দ্য ব্রিটিশ কন্ট্রাক্ট অ্যাক্ট। এটার কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস আছে, যেমন কি সেলস অফ গুডস অ্যাক্ট ইজ অলসো আ পার্ট অফ ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 76 to 103 সেকশন 76 থেকে 103 পর্যন্ত সেলস অফ গুডস অ্যাক্টের ছিল, কিন্তু এটাকে আলাদা পার্ট হয়ে গেছে এখন ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট থেকে বেরিয়ে। সেম একই রকম ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট 1902 ওয়াজ অলসো দ্য 11th চ্যাপ্টার অফ দিস অ্যাক্ট। এটা 11 চ্যাপ্টার ছিল ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট, 1902-তে এটা অ্যাড হয়েছিল। কিন্তু 1930 এবং 1932 সালে এই দুটোকে আলাদা করে দেওয়া হয়েছে। 1930 সালে সেলস অফ গুডস অ্যাক্টকে এবং 1932 সালে ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্টকে আলাদা করে দেওয়া হয়েছে। এগুলো বেরিয়ে গেছে ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট থেকে, এবং এই কারণে এগুলো বেরিয়ে যাওয়ার কারণে মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়েছে। কীরকম? ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টে সেকশন 75-এর পরে আবার সেকশন 123, 124 এখান থেকে শুরু হয়, স্পেশাল কন্ট্রাক্ট অ্যাক্ট শুরু হয় এখান থেকে। ঠিক আছে, এরকম একটা গ্যাপ তৈরি হয়েছে। ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টে আমাদের মেনলি জানতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ এগ্রিমেন্ট অ্যান্ড হোয়াট ইজ কন্ট্রাক্ট। এটা খুবই মাইনিউট ডিটেলস এটার মধ্যে লুকিয়ে আছে। কীরকম? এভরিওয়ান থিঙ্কস দ্যাট দেয়ার ইজ নো ডিফারেন্স ইন দিস টু ওয়ার্ডস। এগ্রিমেন্ট অ্যান্ড কন্ট্রাক্ট এই দুটো ওয়ার্ডকে আমরা সবাই সিনোনিমাস ধরে নিই, আমরা ধরে নিই এই দুটোর মিনিংটা সেম, বাট দ্যাটস নট ট্রু। But when we read in Indian Contract Act 1872, there is a difference. এখানে কিন্তু একটা মাইনিউট ডিফারেন্স রয়েছে। এগ্রিমেন্ট আর কন্ট্রাক্টের মধ্যে ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট অনুযায়ী একটা ডিফারেন্স আছে, এবং এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ডিফারেন্স। এটা বাংলায় বললে দুটোর মানেটা বোঝাতে খুব একটা অসম্ভব ব্যাপার দাঁড়িয়ে যাবে, কারণ দুটোর মানে বাংলায় কম বেশি একই চলে আসবে। সেখান থেকে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারবো না। ইংরাজিতে বলছি, এখানে এভরি কন্ট্রাক্ট, যেটা প্রত্যেকটা কন্ট্রাক্ট, এভরি কন্ট্রাক্ট ইজ অ্যান এগ্রিমেন্ট বাট এভরি এগ্রিমেন্ট ইজ নট কন্ট্রাক্ট। এভরি কন্ট্রাক্ট ইজ অ্যান এগ্রিমেন্ট বাট এভরি এগ্রিমেন্ট ইজ নট কন্ট্রাক্ট। প্রত্যেকটা কন্ট্রাক্টই কিন্তু এগ্রিমেন্ট হতে পারে বা হবেই, বাট কিন্তু প্রত্যেকটা এগ্রিমেন্ট কন্ট্রাক্ট হবে না। নিশ্চয়ই এর পেছনে কিছু কারণ রয়েছে। জাস্ট ফর এক্সাম্পল, সোশ্যাল এগ্রিমেন্ট ইজ নট কন্ট্রাক্ট বাট কমার্শিয়াল এগ্রিমেন্ট ইজ কন্ট্রাক্ট। সোশ্যাল এগ্রিমেন্টগুলো কন্ট্রাক্ট হচ্ছে না, কিন্তু কমার্শিয়াল এগ্রিমেন্টগুলো কন্ট্রাক্ট হচ্ছে। কারণটা কি? সোশ্যাল এগ্রিমেন্ট কন্ট্রাক্ট কেন হচ্ছে না এটা জানলে আমরা বুঝে যাবো যে কমার্শিয়াল এগ্রিমেন্ট কন্ট্রাক্ট কেন হচ্ছে। সোশ্যাল এগ্রিমেন্ট কি? একটা এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো যে কোনো বাবা তার ছেলেকে প্রমিস করছে, ইফ ইউ বিকাম ফার্স্ট ইন দ্য ক্লাস আই উইল গিভ ইউ আ ল্যাপটপ। কিন্তু বাবা সেই প্রমিসটা রাখছে না। তাহলে কি এটা কি কন্ট্রাক্ট হয়েছিল? ছেলে কি এখন বাবার বিরুদ্ধে কোর্টে কেস ফাইল করতে পারবে? নিশ্চয়ই নয়। ইট ইজ বেসড অন অ্যাফেকশন রিলেশনশিপ। ইট ইজ এ রিলেশনশিপ অফ নিয়ার অ্যান্ড ডিয়ার রিলেশনশিপ। ইট ইজ এ কাইন্ড অফ। তো এখানে তো তার মাও তাকে প্রমিস করছে আজকে রাত্রে বিরিয়ানি বানিয়ে দেবো, তো সেটা তো নিশ্চয়ই একটা কন্ট্রাক্টের মধ্যে চলে আসে না, সেটা তো একটা সোশ্যাল এগ্রিমেন্ট হচ্ছে। বন্ধুদের মধ্যে প্রমিস করে, তুই এটা করলে তাহলে আমি তোকে এটা দেবো, এটা যদি করতে পারিস তো। এরকম অনেক ধরনের সোশ্যাল এগ্রিমেন্ট হয়ে থাকে, বাট ওগুলো এনফোর্সেবল বাই ল নয়। সব থেকে মেন ফ্যাক্ট হচ্ছে এইটা, দ্যাট ইজ নট এনফোর্সেবল বাই ল। দ্যার ইজ নো লিগাল এনফোর্সিবিলিটি। কোনো লিগাল আইনিভাবে এইটাকে আমরা এনফোর্সেবল করতে পারবো না ইন দ্য কোর্ট অফ ল। আরেকটা কি আছে? ইন্টেনশন টু ক্রিয়েট লিগেল রিলেশনশিপ ইজ নট প্রেজেন্ট হিয়ার। এখানে বাবা তার ছেলেকে বলছে বা মা তার ছেলেকে বলছে বা বন্ধুদের মধ্যে কথা হচ্ছে, তারা কোনো ইন্টেনশন নেই যে তারা কোর্টে গিয়ে এটার জন্য দাঙ্গা হাঙ্গামা করবে, ঝামেলা করবে। এই ইন্টেনশন নিয়ে তারা কিন্তু এই জিনিসটা করছে না। তাদের কোনো ইন্টেনশনই নেই যে এটা আইনের দ্বারা এই কথাটাকে বাঁধবে। হেন্স দিস উইল নট বি এ কন্ট্রাক্ট। এই কারণের জন্যই কিন্তু এই সোশ্যাল এগ্রিমেন্টগুলো কন্ট্রাক্ট হবে না। বাট কমার্শিয়াল এগ্রিমেন্ট, ইন দ্য কেস অফ কমার্শিয়াল এগ্রিমেন্ট, যেমন আমরা বাইক কিনতে গেলাম, ল্যাপটপ কিনতে গেলাম, ফোন কিনতে গেলাম, এভরিথিং ইজ কমার্শিয়াল এগ্রিমেন্ট অ্যান্ড হেন্স দিস ইজ আ কন্ট্রাক্ট। আচ্ছা, কন্ট্রাক্ট কি? একদম পরিষ্কার ভাষায় যদি আমরা বলি, একদম খুব ছোট করে, এগ্রিমেন্ট প্লাস এসেনশিয়াল এলিমেন্টস
ইজ ইকুয়াল টু কন্ট্রাক্ট, এগ্রিমেন্ট প্লাস এসেনশিয়াল এলিমেন্ট ইজ ইকুয়াল টু কন্ট্রাক্ট। কীরকম ব্যাপারটা, যদি উইদাউট দিস কন্ট্রাক্ট উইল নট হ্যাপেন, মানে এসেনশিয়াল এলিমেন্টটা যদি না থাকে, উইদাউট দিস কন্ট্রাক্ট উইল নট হ্যাপেন, কন্ট্রাক্ট হবেই না, অসম্ভব ব্যাপার একটা। তাহলে এগ্রিমেন্ট মানে হচ্ছে এ, এসেনশিয়াল এলিমেন্ট এ প্লাস ই স্কোয়ার, এসেনশিয়াল এলিমেন্ট ই স্কোয়ার ইজ ইকুয়াল টু সি, সি ফর কন্ট্রাক্ট, এ প্লাস ই স্কোয়ার ইজ ইকুয়াল টু সি। ইটস আ টাইপ অফ ম্যাথামেটিক্যাল ফর্মুলা। তো ডেফিনেশন কী হচ্ছে কন্ট্রাক্টের, অ্যান এগ্রিমেন্ট এনফোর্সিয়েবল বাই ল ইজ আ কন্ট্রাক্ট, সেকশন 2H, অ্যান এগ্রিমেন্ট এনফোর্সিয়েবল বাই ল ইজ আ কন্ট্রাক্ট। তো একটা এগ্রিমেন্ট যেটা এনফোর্সিয়েবল বাই ল, এনফোর্সিবল কথাটার মানে আমরা ডিসকাস করছি একটু বাদে, যেটা আইনের দ্বারা আমরা যেটাকে এনফোর্স করতে পারছি, যেটাকে জোর করতে পারছি, সেটাই কিন্তু আমাদের কন্ট্রাক্ট হয়ে যাচ্ছে। ইট ইজ, এবার অনেকে জিজ্ঞাসা করতে পারে যে এটা ক্রিমিনাল ল না সিভিল ল এর মধ্যে পড়ছে। আরে এটা তো বেসিক্যালি কমার্শিয়াল ট্রানজাকশন, সুতরাং ইট ইজ আ সিভিল ল, ঠিক আছে? ইট ইজ সিভিল ল বিকজ ইট ইজ বেসিক্যালি কমার্শিয়াল ট্রানজাকশন। এটা এই কমার্শিয়াল ট্রানজাকশনগুলোকেই কিন্তু কভার করছে। হোয়াট ইজ এনফোর্সিবল, এবার আমরা অনেকেই মানেটা জানতে চাইছি যে এনফোর্সিবল মানেটা কী। তাহলে এনফোর্সিবল কথাটার মিনিং অনেকের কাছে ক্লিয়ার হয় না, যদি কারোর ফার্স্ট সেমিস্টারে এটা থাকে। তো এনফোর্সিবল কথাটার মানে হচ্ছে যদি কারোর কাছে আইনের পথে যাওয়ার অস্ত্র থাকে, তো সেটাই কিন্তু এনফোর্সিবল হয়ে যাচ্ছে, এনফোর্সিবল বাই ল হয়ে যাচ্ছে। সেটা এনফোর্স করা মানে হচ্ছে তাকে আমি জোর করে আনতে পারি, এনফোর্স, তাকে আমি জোর করতে পারি যে তোমাকে এটা দিতেই হবে, তোমাকে এটা করতেই হবে, তোমাকে এটা খেতেই হবে, এরকম অনেক রকম জোর করা যায়। এনফোর্স করা মানে বাংলা মানে মিনিং করলে এরকম দাঁড়ায়, বাট মিনিংটা লিগাল পয়েন্ট, লিগাল ভিউ পয়েন্ট থেকে আমাদের বুঝতে হবে। তো এনফোর্সিবল বাই ল আমরা যখন বলছি তখন এটা হচ্ছে আইনের দ্বারা তাকে আমি জোরপূর্বক কোর্টে আমরা আনতে পারি। তো দেয়ার ইজ অ্যান লিগাল রেমেডি, দেয়ার ইজ আ লিগাল রেমেডি, একটা আইনি পথে যাওয়ার আমার কাছে অপশান রয়েছে। তো এই জন্যই বলছি এনফোর্সিবল বাই ল, ইউ হ্যাভ আ রাইট টু ফাইল কেস এগেনস্ট এনিওয়ান হু ইজ এঙ্গেজড ইন অ্যান কমার্শিয়াল এগ্রিমেন্ট। এবার কি এনফোর্সিবল কথাটার সোর্স কি, এটা নিশ্চয়ই আমাদের জানতে হবে। এনফোর্সিবল কথাটার সোর্স হচ্ছে এসেনশিয়াল এলিমেন্টস অফ আ ভ্যালিড কন্ট্রাক্ট, এসেনশিয়াল এলিমেন্টস অফ আ ভ্যালিড কন্ট্রাক্ট। এইবার আমরা চলে আসবো একদম ডিরেক্ট। এবার ভ্যালিড এই ওয়ার্ডটার ওপর অনেকে খুব গুরুত্ব দেবে, কারণ ভ্যালিড কথাটার মধ্যে এখানে খুব ইম্পর্টেন্ট রয়েছে। ইন রেসপেক্ট অফ ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট, ভ্যালিড আর ভয়েডটা আমাদের খুব ভালো করে জানতে হবে এখানে। তো এটার অনেক কটা ভ্যালিড, মোট 10টা রয়েছে টোটাল। ফার্স্ট অফ অল, প্রথম হচ্ছে এক হাতে আমরা যেমন ঠিক তালি বাজে না, ঠিক সেরকমই ব্যাপারটা যে মিনিমাম তো 2টো হাত লাগে তালি বাজাতে গেলে, তো ঠিক সেরকম দুজনকে লাগবে, অ্যাটলিস্ট 2 or more পার্টিস লাগবে একটা কন্ট্রাক্টে আসতে গেলে। ফার্স্ট রিকোয়ারমেন্ট কিন্তু কন্ট্রাক্টের, এটা ছাড়া কিন্তু কন্ট্রাক্ট হবে না, 1 নম্বর। 2 নম্বর কি, অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, আমি এখন মুকেশ আম্বানিকে অফার দিলাম যে আমি আপনার ঘরটা কিনতে চাই, মুকেশ আম্বানি অফারটা অ্যাকসেপ্ট করলো, নট জাস্ট ভার্বালি, বাট ইট মে বি ইন রিটেন স্টেটমেন্ট, মে বি ইন ভার্বাল স্টেটমেন্ট, মে বি, কিন্তু অ্যাকসেপ্ট করলো আমার অফারটা। তো সেই ক্ষেত্রে কি হলো, সেই ক্ষেত্রে কিন্তু আমার অফারটা অ্যাকসেপ্ট হয়ে গেল, অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স হলো। তো সুতরাং এটা কন্ট্রাক্ট। এখন আমি অমিতাভ বচ্চনকে বললাম যে আমি আপনার গাড়িটা কিনতে চাই, আমি আপনার গাড়িটা কিনতে চাই, কিন্তু উনি কোনো রেসপন্ড করলেন না, হি ডাজ নট রেসপন্ড, রেসপন্সই করলেন না তিনি কোনো রকম। এটা কি তাহলে অ্যাকসেপ্টেন্স হলো না? কিন্তু ইট ইজ নট দ্য অ্যাকসেপ্টেন্স। অফার দিলাম, অ্যাকসেপ্টেন্স হলো না, কিন্তু তাহলে এটা কন্ট্রাক্ট হবে না। আমি ওনাকে টাকা দিলেও উনি আমাকে গাড়ি দিতে বাধ্য নয়, ঠিক আছে? 3 নম্বর আমরা বলছি ইন্টেনশন টু ক্রিয়েট লিগাল রিলেশনশিপ। এবার ইন্টেনশান থাকতে হবে একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, তো মানে একটা লিগাল রিলেশনশিপ বা করার তো ইন্টেনশন থাকতে পারে না। বাবা এবং ছেলের মধ্যে তো মানে লিগাল রিলেশনশিপ ক্রিয়েট করার জায়গা থাকতে পারে না, এখানে কিন্তু ইন্টেনশন থাকতে হবে যে তোমার সঙ্গে আমার একটা আইনের একটা জায়গা তৈরি হচ্ছে, আইনের মাধ্যমে আমি তোমাকে বেঁধে ফেলছি, একটা এই জায়গাটা তৈরি হচ্ছে যখন, মানে এটা ইন্টেনশন নিয়েই নামছি যে আমি আইনিভাবে তোমাকে বেঁধে ফেলবো, আইনিভাবে তুমি এটা করতে বাধ্য থাকবে, আইনিভাবে আমি এটা দিলে তুমি আমাকে এটা দেবে, পুরোটা আইনিভাবে। সুতরাং রিটেন হতে পারে, রিটেন হওয়ারই কথা। তো ইন্টেনশনটা থাকতে হবে যে এটা পুরোপুরি আইনিভাবে হবে, এই ইন্টেনশনটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, হচ্ছে ইন্টেনশন এখানে এই মানে পুরো 3rd পয়েন্টের মধ্যে। 4th পয়েন্ট কী আছে, ফ্রি কনসেন্ট। ফ্রি কনসেন্ট মানে কি,
আমার পূর্ণ স্বাধীন মতামত, পূর্ণ স্বাধীন মতামত। আমাকে কেউ জিজ্ঞাসা করলো তোর বাড়িটা বিক্রি করবি কি না, আমি বললাম না করব না। ও পিস্তল ঠেকালো আমার মাথায়, ঠিকই বললো বল এবার বাড়িটা কি বিক্রি করবি। আমি বলে দিলাম হ্যাঁ। আমি কেন হ্যাঁ বললাম, এটা আমি কীরকম কনসেন্ট দিলাম, প্রাণের ভয়ে আমি অনুমতি দিলাম, প্রাণের ভয়ে। এটা আমার কিন্তু ফ্রি কনসেন্ট নয়। যদি ফ্রি কনসেন্ট হতো এটা ভ্যালিড কন্ট্রাক্ট হতো, ফ্রি কনসেন্ট নয়, প্রাণের ভয়ে আমি পারমিশন দিচ্ছি, সুতরাং এই কন্ট্রাক্টটা কিন্তু হবে না, ইট উইল বি আ ভয়েড কন্ট্রাক্ট। ঠিক আছে, এই কন্ট্রাক্টটা কিন্তু মানে বাতিলযোগ্য বলেই গণ্য হবে। তা এখানে অনেক রকম হয়, কোয়ারশন থাকে, আনডিউ ইনফ্লুয়েন্স থাকে, অনেকে ফ্রড করে, দুজনে মিলে প্ল্যান করলো একটা মানুষকে ফ্রড করবে, দুজনে মিলে প্ল্যান করলো ফ্রড করার, তো তারা দুজনে মিলে যদি একটা মানে এগ্রিমেন্টে আসে, কমার্শিয়াল এগ্রিমেন্টে চলে আসলো যে তুমি আমাকে এই লোককে ফ্রড করে দিতে পারলে তোমাকে এত টাকা দেবো, এই এগ্রিমেন্টটাও কিন্তু পুরোপুরি বাতিল বাতিল বাতিল, মানে আইনের চোখে বাতিল। এটা কখনো হয় না, সম্ভবই না, এইভাবে কনসেন্ট হয় না কখনো, এটা ফ্রি কনসেন্ট নয়। ঠিক আছে, মানে ফ্রড করাটা। তারপর হচ্ছে মিস রিপ্রেজেন্টেশন। আমি একটা সাধারণ জিনিসকে ভুলভাবে মিস রিপ্রেজেন্ট করে আমি কন্ট্রাক্টে আসছি, এবং পরবর্তীকালে গিয়ে সে জানতে পারে যে এই জিনিসটার রিয়াল ভ্যালু এত, সেটা কিন্তু আসল রিয়াল কন্ট্রাক্ট কিন্তু হলো না, এটা কিন্তু ভুলভাল কন্ট্রাক্ট করেছে, এটা উচিত হলো না কিন্তু এটা। সুতরাং এটা থাকলে কিন্তু মানে এই যে মানে ডুপ্লিসিটি যে জায়গাগুলো, কোয়ারশন, আনডিউ ইনফ্লুয়েন্স, ফ্রড, মিস রিপ্রেজেন্টেশন, এই জায়গাগুলো যদি থাকে, এই এলিমেন্টগুলো যদি লুকিয়ে থাকে, তাহলে কিন্তু এসেনশিয়াল এলিমেন্টের রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে না, ফ্রি কনসেন্ট হচ্ছে না, অ্যান্ড দাস ইট উইল নট বি আ কন্ট্রাক্ট। ক্যাপাসিটি টু এন্টার ইন্টু আ কন্ট্রাক্ট, 5 নম্বর পয়েন্টটা, পসিবিলিটি অফ পারফরমেন্স। পসিবিলিটি অফ পারফরমেন্স কি? পসিবিলিটি, সম্ভাবনা, অফ পারফরমেন্স। মানে আমি একটা জিনিসের কথা বলছি তোমাকে, বললাম যে আমি তোমাকে তারা এনে দেবো আকাশ থেকে, তাহলে 5 লাখ টাকা তোমাকে দিতে হবে। আরে তারা আনার কোনো সম্ভাবনাই নেই, তাহলে তুমি 5 লাখ টাকা দেবে কী করতে? তারা আনার কোনো পসিবিলিটি নেই, দ্যার ইজ নো পসিবিলিটি, সুতরাং ইট উইল নট বি আ কন্ট্রাক্ট। কোনো পসিবিলিটি নেই। আজকে আমার কাছে জ্যাগুয়ার নেই, আমি জ্যাগুয়ার বিক্রি করবো বলে একজনের সাথে কন্ট্রাক্ট করে বসলাম, আমার কাছে তো জ্যাগুয়ার নেই, তাহলে আমি বিক্রি করবোটা কি? সুতরাং এটা যে পুরোটা হচ্ছে সেটা ঠিক আছে, জ্যাগুয়ার তো আমার কাছে নেই, তাহলে তার পসিবিলিটি নেই আমি জ্যাগুয়ারটা বিক্রি করবো। পসিবিলিটি অফ পারফরমেন্স নেই, পারফরমেন্স আমি সার্ভ করতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। একটা যে কোনো জিনিস যার অস্তিত্বই নেই সেটাকে তুমি বিক্রি করবে কি করে, তাই না? সুতরাং এইটা যদি হয় তাহলে সেটা কন্ট্রাক্ট হবে না। যে জিনিসের অস্তিত্ব আছে সেটাই শুধুমাত্র কন্ট্রাক্টে সামিল হতে পারে, কন্ট্রাক্ট হতে পারে সেই জিনিসটাকে নিয়ে, বিষয়টাকে নিয়ে। তা 6 নম্বর পয়েন্টে চলে আসি, ক্যাপাসিটি টু এন্টার ইন্টু আ কন্ট্রাক্ট। কারা কন্ট্রাক্টে এন্টার করতে পারবে, মানে কাদের সেই এলিজিবিলিটি রয়েছে, কাদের রয়েছে? যারা সুস্থ স্বাভাবিক ব্যক্তি তারা পারবে, কিন্তু কারা পারবে না এটা তার থেকে বেশি জানার বিষয়। মাইনররা পারবে না, 18 বছরের নিচে যাদের বয়স, পার্সন অফ আনসাউন্ড মাইন্ড, যাদের মাথা ঠিক নেই, যাদের মাথা উল্টোপাল্টা, বা যারা ইনটক্সিকেটেড অবস্থায় থাকে, সারাদিন থাকে অনেকে ইনটক্সিকেটেড অবস্থায়, নেশাগ্রস্ত হয়ে আছে, মাদকাসক্ত হয়ে আছে, তারা কিন্তু পারবে না, পরিষ্কার কথা। তারপর যারা হচ্ছে ডিসকোয়ালিফাইড বাই ল, পার্সন ডিসকোয়ালিফাইড বাই ল, তারপর আনসাউন্ড মাইন্ড হলে পারবে না বললাম। ডিসকোয়ালিফাইড বাই ল বলতে কী বোঝায়? একটা ব্যক্তি, তার সম্বন্ধে মানে তাকে নিয়ে এখন কোর্টে কেস চলছে, সে এখন কোনো কন্ট্রাক্টে আসতে পারবে না, সে একটা মানে রেপ অ্যাকিউজড, সে একটা মার্ডার অ্যাকিউজড, এখন তাকে নিয়ে কোর্টে ট্রায়াল চলবে, কেস চলবে, অনেক কিছু হবে, তো তাকে নিয়ে কিন্তু আমরা তার সঙ্গে কন্ট্রাক্টে আমি এন্টার করতে পারবো না, ইট উইল নট বি আ ভ্যালিড কন্ট্রাক্ট, সম্ভব নয়। অথবা এখন আমার ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ চলছে, এই অবস্থায় পাকিস্তানের কোনো ব্যক্তির সঙ্গে আমার কন্ট্রাক্ট করাটা ঠিক হবে না, কন্ট্রাক্টটা আমার ভ্যালিড হবে না। কন্ট্রাক্ট করতেই পারি, যার কারোর সঙ্গে যে সেভাবে যে কেউ কন্ট্রাক্ট করতে পারে, বাট ভ্যালিডিটি হচ্ছে নিয়ে আমাদের এই এসেনশিয়াল এলিমেন্টটা ডিল করছে। বোঝা গেছে এইটা পয়েন্ট? যদি কেউ বুঝতে না পারে, কারো যদি ডাউট থাকে, ডেফিনেটলি আস্ক কোয়েশ্চেন ইন কমেন্ট সেকশন। 7 নম্বর পয়েন্ট, লফুল অবজেক্ট অ্যান্ড কনসিডারেশন। লফুল অবজেক্ট বলতে লফুল অবজেক্ট হতে হবে। এবার আমি আজকে আমার ল্যাপটপটা বিক্রি করবো, এটা একটা লফুল অবজেক্ট, আমার ল্যাপটপ আমি বিক্রি করতেই পারি। এবার আমি এখন মানে ড্রাগ বিক্রি করছি, ইল্লিগাল ড্রাগস তো সবসময় ম্যাক্সিমামটা ইল্লিগালই হয়, খুব কম জিনিসই আছে যেটা ডাক্তারি ক্ষেত্রে কাজে লাগে। এবার ইল্লিগালভাবে যদি আমি ড্রাগ বিক্রি করি, সেটা নিশ্চয়ই লফুল অবজেক্ট নয়,
সুতরাং আমার এই মানে ট্রানজাকশান যেটা করব আমি, সেটাও কিন্তু লিগ্যাল হবে না, সেটাও ইলিগালি হবে। এবং এই কন্ট্রাক্ট যেটা, এটা কন্ট্রাক্টই হবে না কোনো রকম, ভ্যালিড কন্ট্রাক্ট নয়। তাহলে ভ্যালিড কন্ট্রাক্ট কোনটা, ভ্যালিড অবজেক্ট কোনটা, ভ্যালিড কনসিডারেশন কোনটা? এবার আমি একটা সিনেমা হলে গেলাম, সিনেমা হলে গিয়ে আমি সিনেমা দেখছি, সিনেমাটা হচ্ছে আমার কাছে কনসিডারেশন, তার জন্য আমি টাকাটা পেমেন্ট করছি, ঠিক আছে? আমি এই দেখাটা যেটা, এটা আমার লফুল অবজেক্ট। আইনিভাবে আমি দেখতে যাচ্ছি, টাকা ফিস পেমেন্ট করছি, দেখতে যাচ্ছি, ফিস পেমেন্ট করছি, টিউশন পড়ছি, ফিস পেমেন্ট করছি, আমি পার্কে যাচ্ছি, যেখানে খুশি যেতে পারি, ফিস পেমেন্ট করছি, আমি মানে মলে গিয়ে শপিং করছি ফিস পেমেন্ট করে, এগুলো লফুল অবজেক্ট। এটার জন্য আমি কন্ট্রাক্টে আসতেই পারি, কোনো সমস্যা নেই। আর এই ফিসটা হচ্ছে ওদের কাছে কনসিডারেশন, সিনেমা দেখাটা হচ্ছে আমার কাছে কনসিডারেশন, পরিষ্কার। 8 নম্বর পয়েন্ট কী বলছে? কনসেনসাস অ্যাড আইটেম। এটার মানে হচ্ছে আজকে আমার কাছে একটা ধরে নিই, আমার কাছে একটা গাড়ি আছে, 4 চাকা গাড়ি, কালো রঙের। আমার কাছে 2টো 4 চাকা গাড়ি আছে, একটা সুজুকির আর একটা হন্ডার সাপোজ। তো আমাকে একজন বলছে যে আমি তোমার ওই কালো গাড়িটা কিনতে চাই। আমি মনে মনে ভেবে নিলাম যে সুজুকির কথা বলছে হয়তো, কিন্তু সে হয়তো তার মনে মনে ভাবছে হোন্ডার কথা, সে হোন্ডার কথা ভাবছে, আমি সুজুকির কথা ভাবছি। দুজনের মনের মধ্যে কিন্তু সেম থিং রান করছে না, এটা হলে কিন্তু কন্ট্রাক্ট হবে না। দুজনের মনের মধ্যে আমিও সুজুকি যখন ভাবো, তাকেও সুজুকি ভাবতে হবে, তাহলে কিন্তু কন্ট্রাক্ট এস্টাবলিশড হবে, তাহলে কিন্তু ভ্যালিড কন্ট্রাক্ট হবে। সে যখন কিনতে আসবে, তাকে যদি আমি এখন অন্যটা দিয়ে দিই, ঠিক আছে, তাহলে তো হবে না। সেও বুঝতে পারবে যে তারও ভুল হয়েছে, তখন একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, সেটা পরের কথা, সেদিকে গিয়ে লাভ নেই। আলটিমেট ব্যাপার হচ্ছে এটা দুজনের মাথার মধ্যে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, সেই বিষয়টা কিন্তু সেম থাকতে হবে, সেম জিনিস চলতে হবে দুজনের মাথাতে, তবেই সেটা কিন্তু কন্ট্রাক্ট হবে। আমি আজকে যখন একটা গাড়ির কথা বলছি, সেই একই গাড়িটার কথা কিন্তু তাকে ভাবতে হবে, আলাদা করে ওই কালো গাড়ি বলতে অন্য কালো গাড়ির কথা ভেবে নিলে হবে না, ঠিক আছে? মানে একদম ক্লিয়ার ডেফিনিট হতে হবে ব্যাপারটা, সব থেকে বড় কথা হচ্ছে এইটা। নেক্সট আমরা কি দেখব? 9 নম্বর পয়েন্টে 9 নম্বর পয়েন্ট বলছে এগ্রিমেন্ট শুড নট বি এক্সপ্রেসলি ডিক্লেয়ার্ড ভয়েড বাই দ্য ল। যে এগ্রিমেন্টই করুক না কেন, যেই এগ্রিমেন্টই করুক না কেন, এই এগ্রিমেন্ট যদি লয়ের দ্বারা ভয়েড ডিক্লেয়ার হয়, তাহলে সেই এগ্রিমেন্টটা মানে কন্ট্রাক্টের আওতায় পড়বেই না, কন্ট্রাক্ট হবেই না। যেমন জুয়া খেলা, গ্যাম্বলিং, এগুলো হচ্ছে ওবেজারিং এগ্রিমেন্টের মধ্যে পড়ে, যেটা একটা লিস্ট করে দেওয়া আছে কন্ট্রাক্টে, সেই লিস্টের মধ্যে ভয়েড কোনগুলোকে ডিক্লেয়ার করা যাবে এটা আছে। লাস্ট হচ্ছে 10th যেটা পয়েন্ট, সেটা হচ্ছে লিগাল ফর্মালিটিস। হোয়াট ইজ লিগাল ফর্মালিটিস? এখন আমার স্ট্যাম্প ডিউটি দিতে হবে, এটা লিগাল ফর্মালিটি। এই ফর্মালিটি পালন না করলে সেটা কন্ট্রাক্ট হবে না। এছাড়া আমাকে এই উইটনেসেস লাগবে, আমার এই স্ট্যাম্প পেপার মানে একদম প্রপার ডকুমেন্টস লাগবে। এই জিনিসগুলো যদি না হয়, তাহলে কিন্তু সেটা ভ্যালিড কন্ট্রাক্ট হবে না। এই হচ্ছে টোটাল একটা বেসিক প্যানোরামা, বেসিক কনসেপ্ট হচ্ছে এটা কন্ট্রাক্ট অফ ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টের। সুতরাং পরবর্তীকালে ডিসকাস করব কন্ট্রাক্ট ল বা অন্যান্য যে কোনো লয়ের বিভিন্ন পার্টগুলোকে নিয়ে, একটু একটু করে শুরু করব। আর যদি কারোর কোনো ডাউট থাকে বা কোনো ভিডিও সম্পর্কে বা কোনো ভিডিও যদি কারোর মনে হয় যে এই টপিকের ওপরে ভিডিও করব, তাহলে সে কমেন্ট সেকশনে জানাতে পারে। আই উইল ডেফিনেটলি ট্রাই টু মেক ভিডিও অন দিস টপিক। থ্যাংক ইউ। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ।